নমস্কার, সন্ধ্যে ৭টা আমার বাংলা নিয়ে আমি অয়ন চলে এসেছি একবারে নিউজ 18 বাংলার খবরের রান্নাঘর থেকে। আর আজকে সব থেকে বড় খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যতম বড় খবর, বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে সাংবাদিক বৈঠক করে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন। অনেক দিন ধরেই একটা চর্চা চলছিল তিনি কোন দলে যোগদান করবেন, বিজেপিতে কোথা থেকে লড়বেন, প্রার্থী হবেন, এই নিয়ে জল্পনার মধ্যেই আজকে নিজের বাসভবনে তিনি সাংবাদিকদের বৈঠকে জানিয়ে দিলেন 7ই মার্চ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি এবং এই যোগদানটা আমি শীঘ্রই করব, সম্ভবত 7 তারিখে। কোন সিট থেকে আমি লড়াই করব সে সম্বন্ধে সিদ্ধান্ত নেবেন বিজেপির ওপর মহলে যে ইলেকশন কমিটি আছেন তারা। এ বিষয়ে আমার এখনো পর্যন্ত কিছু জানা নেই এবং তাদের সিদ্ধান্ত যা হবে সে আমি টিকিট পাই বা না পাই, লড়ি বা না লড়ি, আমি বিজেপিতে আপাতত জয়েন করছি এবং বিজেপির যে কর্মসূচি তাকে রূপায়ণ করার জন্য আমি কাজ করব। কিন্তু বিজেপিতে যোগ দিলেন কেন? সিপিআইএম নয় কেন? কংগ্রেস নয় কেন? আর তাকে কারা অনুপ্রাণিত করেছিল সব বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি একমাত্র সর্বভারতীয় পার্টি যারা তৃণমূলের মতো একটা দুষ্কৃতী দলের বিরুদ্ধে লড়ছে। সেই জন্য দুর্নীতিমুক্ত দল কি দল নয় সে আমার মনে করার কথা নয়। আমি যদি কোনো দায়িত্ব পাই সেই দলে আমি অবশ্যই যে কাজটা করব সেটা দুর্নীতিমুক্ত করার কাজ। আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হলো না। তার কারণ হচ্ছে, যেমন ধরুন সিপিআইএম, আমি যেতে পারতাম, কিন্তু আমি ঈশ্বরে বিশ্বাস করি, ওপরওয়ালায় বিশ্বাস করি, আমি ধর্মে বিশ্বাস করি, আমি ধর্ম পালন করি। তারা তো সেগুলো করে না, হয়তো ভেতরে ভেতরে করে, বাইরে বলে না আমরা করি না। তো তাদের সঙ্গে বেসিক্যালি আমার কোনো মিলই হবে না। তো সেই পার্টিতে গিয়ে আমি কি করবো? কংগ্রেস একটা দল যেটা বহুদিন ধরেই একটা পরিবারের জমিদারি। এই দলটা একটা রাজনৈতিক জমিদারির দল, একটা পারিবারিক জমিদারি। সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন সিপিআইএমে নয়, কেন কংগ্রেসে নয় তার ব্যাখ্যা তো দিলেন। আর কেন তৃণমূলে নয়, কেন বিজেপিতে, কেন রাজনীতির ময়দানে তারও ব্যাখ্যা দিলেন। আর দায় চাপালেন তৃণমূল মুখপাত্রদের ওপর। আক্রমণ দেখুন। শাসক দলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। তারাই আমাকে বলা যেতে পারে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে। তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাদের মুখপাত্ররা বহু সময় অপমানজনক কথাবার্তা বলেছেন। তারা জানেনই না, কোনো শিক্ষা দীক্ষাও তাদের আছে বলে মনে হয়নি কখনো, যে জুডিশিয়ারির বিরুদ্ধে এইভাবে কথা বলা যায় না। একটা জাজমেন্টের বিরুদ্ধে অবশ্যই কথা বলা যায়, তার জন্য অ্যাপিল ফোরাম আছে, তার উপরে সুপ্রিম কোর্ট আছে। তারা তো সেখানে গেছেনই, পাশাপাশি তারা জজকে উদ্দেশ্য করে গালাগাল করেছেন। কেন না, তাদের দুষ্কৃতকারীদের, তাদের দলের, তাদের সব কেলেঙ্কারিগুলো ফাঁস হয়ে যাচ্ছিল। বড় বড় দুষ্কৃতী যারা মন্ত্রীর ছদ্মবেশে, অন্যান্য আমলার ছদ্মবেশে লুকিয়েছিলেন, তারা আপাতত জেলে আছেন, গড়াগড়ি খাচ্ছেন না 5 স্টার ফ্যাসিলিটিতে আছেন সেটা আমি এখনো জানি না। এতদিন ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিভিন্ন চাকরি প্রার্থীদের পাশে ছিলেন, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছিলেন বলা যায়, তৃণমূল বলছে। আর তৃণমূল কেমন দল সেটা বর্ণনা করতে গিয়ে বললেন তৃণমূল হচ্ছে সব থেকে বেশি দুর্নীতির দল। শুধু তাই নয়, এখানেই থেমে থাকেননি, 26-এর মধ্যে তৃণমূল সাফ হয়ে যাবে। দেখুন, এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতীদের দল। আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না। তৃণমূল একটা যাত্রা পার্টি। তাদের যাত্রাপালার নাম হচ্ছে মা মাটি মানুষ। বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিটা যাত্রায়, তাদের আছে। কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন, সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে, মধুমতালের চরিত্র থাকে, এরকম সব অনেক কিছু আছে। আছেই তো, দুর্নীতিগ্রস্তই তো দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি। আর কিছু লোক যারা ভালো লোক আছেন, কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন, যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছেন আর বেরোতে পারছেন না। তৃণমূল মানে দুর্নীতি, দুর্নীতি মানে তৃণমূল। হ্যাঁ, আমি তাই মনে করি। তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে। এই তৃণমূল দল আর বেশিদিন পশ্চিমবঙ্গে নেই। তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে বিভিন্ন চাপে, তারা নিজেরাই ভেঙে পড়ছে। তাতে আমার মনে হয়
যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল এই 2024-এ তৃণমূলের সেই রকম অবস্থা হবে। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন, দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই। আর তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি পাল্টা আক্রমণ করলেন কিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখুন। অনেক আগে থেকেই সে তো মানুষ প্রমাণ দেবে, উনি তো বলতেই পারেন, উনি একটা দলে যাবেন বলে এই কথাগুলো বলছিলেন, এখনো বলছেন, কিন্তু 21 সালে মানুষ প্রমাণ দিয়েছে, 24 সালে মানুষ প্রমাণ দিয়ে দেবে তৃণমূল দুর্বৃত্তদের দল না যে সত্যিকারের মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেবে। আর কুণাল ঘোষ তিনি বললেন ছুটির সময় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, এটাই বিরাট আদালত অবমাননা। কি বললেন দেখুন। আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো ক্যান্ডিডেট হবেন, সারা ভারতবর্ষে বিজেপির যে সাংসদরা আছেন এবং যারা হবেন তাদের এফিডেভিটের অপরাধের অংশ যদি একজনেরও ক্রিমিনাল লিস্ট থাকে এফিডেভিটে, আপনি তৃণমূলের মুখপাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে বিচারের রায়ের নয় বিচারকের সমালোচনা করা হয়েছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে প্রমাণিত তৃণমূল সঠিক লোককেই আক্রমণ করেছিল, যার মুখোশের আড়ালে আসল মুখ সিপিএম চিনতে পারেনি, কংগ্রেস চিনতে পারেনি, কিন্তু তৃণমূল কংগ্রেস চিনতে পেরেছিল। শুভেন্দু অধিকারীর কাগজে মুড়ে টাকা নেওয়ার নারদ মামলায় উনি প্রকাশ্যে বলেছেন ওটা কি ছিল, ওটা কি কাগজে মুড়ে, ওটা কি ছিল, ওটা কি টাকা, ওটা কি ঘুষ? তো আপনি তো সিবিআই এর পরম ভক্ত, শুভেন্দু তো সেই সিবিআই এর এফআইআর নেমড, সেই শুভেন্দু অধিকারী যখন গ্রেফতারি এড়াতে দলবদল করলো, আপনি কেন তদন্তের আগে আপনি ক্লিনচিট দিচ্ছেন কি করে? আপনি মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু আপনি রাজনৈতিক ক্ষমতার জন্য আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন। আর এই যে সিপিআইএম চিনতে পারলো না, কুণাল ঘোষ বললেন আসলে সিপিআইএম এর লোক বলে অনেকে মনে করতেন, সিপিআইএম এর ঘনিষ্ঠ বলে মনে করতেন অনেকেই। সেই সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি বলেন নিয়োগ দুর্নীতিতে মামলা লড়ে যেভাবে গরিমা অর্জন করেছিলেন, আজকে বিজেপিতে জয়েন করে সেই গরিমা হারালেন। বিজেপি থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না। কি বললেন সুজন দেখুন। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার যে গরিমা উনি অর্জন করেছিলেন, চাকরি প্রার্থীরা যে ভরসা করছিল, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই গরিমা ওর চলে গেল। বিজেপি এদেশের সবচাইতে বেশি বড় দুর্নীতিগ্রস্ত দল। তৃণমূল অথবা বিজেপিতে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায় না, এটা একদম নিশ্চিত। ওনার সিদ্ধান্ত উনি করেছেন। তৃণমূল বলবে যে বিজেপির হয়ে উনি এতদিন ধরে তদন্তের রায় দিচ্ছিলেন, প্রকারান্তরে তৃণমূলকে সাহায্য করবে। বিচারক রিটায়ার করেই অথবা রিটায়ার করার আগেই একটা ভোটে দাঁড়িয়ে গেলাম স্বার্থ সিদ্ধির জন্য, এটা সমীচীন বলে আমি মনে করি না। আর অধীর চৌধুরী আরো কড়া আক্রমণ করলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বললেন বিচারপতি হলেও তার মনের মধ্যে ধান্দাবাজি ছিল। ভুল জায়গায় যাচ্ছে, বরং তাদের উচিত ছিল নিজেদের আদর্শ নিয়ে নিজেদের ভাবনা নিয়ে টিকে থাকা। আমার মনে হচ্ছে একটা লেনা দেনার গল্প ছিল, চিন্তা নাই। গাঙ্গুলি সাহেব কত ধানে কত চাল তুরান্ত আপনি বুঝে যাবেন, তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি হাল হবে আপনার। রাজনীতিতে অটোমেটিক তিনি তো বুঝিয়ে দিলেন যে তিনি বিচারক থাকলেও তার মনের মধ্যে যে রাজনৈতিক ধান্দাবাজি ছিল সেটা তো প্রকাশ পেয়ে গেল। আর তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন একেবারে। অনেকে বলছেন কুকথা বলেছেন নাকি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর পাল্টা কল্যাণও ছাড়লেন না। একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না, রাজনীতিতে আসতে পারে না? আপনাকে তো আগে দেখাতে হবে যে তিনি বিচার যেগুলো করেছেন সেই বিচারগুলো বায়াস করেছেন। আমার তো এতগুলো সবসময় ডিভিশন বেঞ্চ গেছে, তারপর সুপ্রিম কোর্ট গেছে, কোনটা খারিজ হয়েছে? এরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কল্যাণ ব্যানার্জি এবং তার অন্য সাঙ্গপাঙ্গরা যে আমার অন্য অনেক এই নাকি খারিজ হয়েছে। ওনাকে বলতে দিন, উনি নিজে বিচার ব্যবস্থার কলঙ্ক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে টিকিট পায় কিনা আগে দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন? করলে করুন না। দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক সংসদ ছিল এবং তাই জন্য
উনি রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন। জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না। উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছেন। আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি একটা সবাইকার সামনে 5 পাতার জাজমেন্ট ডিকটেশন দিয়ে দিন, আর কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিক, যে আমি এই সাবজেক্টের উপর একটা জাজমেন্ট দিয়ে দিই, ও বোঝা যাবে ও জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল। হি ওয়াজ এ ডেভিল ইন দি জুডিশিয়ারি। আর অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ছাড়লেন না, তবে নাম করেননি। তিনি একবার ডায়মন্ড হারবার শব্দ প্রয়োগ করেছেন, তালপাতার সেপাই যাকে নাকি সেনাপতি বলা হয়, এই সব বলে আক্রমণ করেছেন, শুধু নামটা করেননি। আর নাম না করা নিয়ে তীব্র কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে চাইছিল না, তাই করেনি। উল্টে একজন তালপাতার সেপাই না কি একটা আছে, সে বলে দিল জুডিশিয়ারি তাকে প্রোটেকশন দিচ্ছে। সে কিছু বোঝে জুডিশিয়ারি? তার পেটে যদি দুটো বোম মারেন কিছু বেরোবে জুডিশিয়ারি সম্বন্ধে? কিচ্ছু বেরোবে? কিছু জানে? একটা দুম করে কথা বলে দিল। আদালত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার ভাগ্য ভালো, ইচ্ছে করলে নিতে পারত। বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাববাচ্চে কথা বলে, আর প্রাক্তন বিচারপতিও ভাববাচ্চে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। শেখ শাহজাহান এখনো সিবিআই পেল না, খালি হাতেই ভবানী ভবন থেকে ফিরল সিবিআই। আজকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল বিকেল 4:30-র মধ্যে সিআইডিকে দিতে হবে সিবিআইকে শেখ শাহজাহানকে, কিন্তু সুপ্রিম কোর্টে গেছে রাজ্য চ্যালেঞ্জ করে এই নির্দেশকে। কথা বলবো বিস্তারিত প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, যে 2.25 ঘন্টা সময় পরে সিবিআই আধিকারিকরা খালি হাতেই ফিরলেন নিজামে, তার কারণ তারা যে আজকে হাইকোর্টের নির্দেশ মেনে তারা আজকে ভবানী ভবনে গেছিলেন, সেখানে সিবিআই এর যেটা দাবি যে সিআইডি তদন্তকারী অফিসাররা এবং সিআইডির যারা উচ্চপদস্থ অফিসার তারা বলছেন যে শাহজাহান মামলায় অর্থাৎ সন্দেশখালীর মামলায় হাইকোর্ট যে অর্ডার দিয়েছে তাকে চ্যালেঞ্জ করে রাজ্য গেছে সুপ্রিম কোর্টে। ফলে সুপ্রিম কোর্টের যতক্ষণ না কোনো নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই শাহজাহানকে, শেখ শাহজাহান এবং তার সংক্রান্ত যে সমস্ত নথি বা যে সমস্ত মামলা হ্যান্ডওভার বা হস্তান্তর করার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেগুলো তারা হস্তান্তর করতে পারছেন না। কারণ রাজ্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে এই হাইকোর্টের যে নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে, আর এই বাহানাতেই সিআইডি কোনো মতেই শেখ শাহজাহানকে দিল না সিবিআই এর হাতে, এমনকি মামলার যে নথি সেটাও কিন্তু দেওয়া হয়নি। এবার সিবিআই এর পদক্ষেপ কি? সুপ্রিম কোর্ট কি করে সে পর্যন্ত অপেক্ষা করবে? দেখো, সিবিআই এর যারা আধিকারিক তারা প্রায় 5 থেকে 6 জন আধিকারিক এবং তার সঙ্গে যারা এখানকার কেন্দ্রীয় বাহিনী একেবারে কিন্তু তারা উপস্থিত ছিলেন যে শেখ শাহজাহানকে নিয়েই তারা ফিরবেন। কিন্তু যেহেতু সিআইডির তরফ থেকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের মামলা যতক্ষণ না শুনানি হচ্ছে বা যতক্ষণ না কোনো নির্দেশ আসছে ততক্ষণ তারা হ্যান্ডওভার করতে পারবেন না, সেই কারণে তারা এখন দিল্লির সঙ্গে তারা বৈঠক করবেন। কারণ পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আলোচনা করে তবেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যে এখনো পর্যন্ত হাইকোর্টের যে অর্ডার তাতে কিন্তু স্টে অর্ডার দেয়নি এখনো সুপ্রিম কোর্ট, শুধুমাত্র রাজ্য চ্যালেঞ্জ করে গেছে সুপ্রিম কোর্টে। ফলে সুপ্রিম কোর্টের এই যে রাজ্যের পক্ষ থেকে যে যাওয়া তাকেই আজকে ঢাল হিসেবে ব্যবহার করলো সিআইডির আধিকারিকরা। সিবিআই কে কার্যত খালি হাতে ফিরতে হলো নিজাম প্যালেসে। ইতিমধ্যেই তারা নিজাম প্যালেসে আর 5 মিনিটের মধ্যেই তারা পৌঁছাচ্ছে। ধন্যবাদ অর্পিতা। শাহজাহানকে পেল না সিবিআই, যেহেতু রাজ্য গেছে সুপ্রিম কোর্টে সেই কারণেই সিআইডি সিবিআই কে তুলে দিল না শেখ শাহজাহানকে। দেখতে গেলে থাকতে হবে। কি দেখাবো? একজন সবজি বিক্রেতা। কি দেখাবো? একজন রাজমিস্ত্রিকে। কেন দেখাবো? থাকতে হবে। একটা ছোট্ট বিরতি। सुनेगा तो रहेगा खुशियारा। टॉप टेक्नोलॉजी, स्ट्रेंथ और एक्स रिप्स फिनिश बनाता है टॉप टेक को टॉप टीएमटी बार। दिल से घर बनाओ। আবার শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল বারাসাতে জনসভা আছে। আজকে বিমানবন্দর থেকে সরাসরি চলে গেলেন শিশুমঙ্গলে, সেখানে 1.5 মাস ধরে ভর্তি রয়েছেন বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী শরণানন্দ। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আজকে গিয়েছিলেন তাকে দেখতে। কথা বলবো প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, বিস্তারিত জানতে চাইব।
তো তিনি 10 মিনিট ছিলেন প্রধানমন্ত্রী, তিনি প্রাণানন্দ মহারাজকে দেখতে এসেছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়েছেন এবং সেই কারণেই তার এখানে আসা, এবং তিনি 10 মিনিট তিনি ছিলেন এখানটায়, তিনি তাকে দেখে আসেন এবং দেখে আসার পরে তার সঙ্গে খবর নেওয়ার পরে ঠিক 10 মিনিট থাকার পর তিনি এখান থেকে বেরিয়ে যান রাজভবনের উদ্দেশ্যে। ধন্যবাদ। বিভিন্ন দুর্নীতিতে ইডি তদন্ত করছে এ রাজ্যে। এবার লোকসভা ভোট সামনে, লোকসভা ভোটেও ইডির নজরদারি থাকবে। কিভাবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল দেখুন। আর্থিক দুর্নীতি তদন্ত করে ইডি, শিক্ষা থেকে পুরো নিয়োগ দুর্নীতি। অনেকদিন ধরেই বঙ্গে তৎপর কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার লোকসভা ভোটেও সেই ইডি নজরদারি চালাবে। লোকসভা হোক বা বিধানসভা ভোট, প্রার্থী পিছু খরচের হিসেব বেঁধে দেওয়া থাকে। প্রার্থীরা সেই লক্ষণ রেখা মেনে খরচ করছেন কিনা তা দেখার জন্য প্রতিটি আসনে ন্যূনতম একজন করে এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন। পোস্টার, ব্যানার থেকে সভা, কোন প্রার্থী কত খরচ করছেন তা নজরে রাখেন এক্সপেন্ডিচার অবজারভার। আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখাও এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্ব। 24 লোকসভা ভোটে এই এক্সপেন্ডিচার অবজারভারের সঙ্গেই কাজ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবারই প্রথমবার জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটি গড়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই কমিটির অংশ হিসেবেই কাজ করবে ইডি। প্রত্যেক প্রার্থী কমিশনের কাছে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির হিসেব দেন। এই হলফনামা খতিয়ে দেখবে ইডি। কোন প্রার্থী ভোটে কত খরচ করছেন এবং তার আয়ের উৎস কি, সেটাও ইডির অফিসাররা খতিয়ে দেখবেন। প্রতি ভোটের নজরদারিতেই বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিকে নিয়োগ করে কমিশন। এবার লোকসভা ভোটের কাজে যুক্ত হয়েছে নতুন 6টি এজেন্সি, তার অন্যতম ইডি। All the enforcement agencies would work in close coordination, ensure that elections are not only violence free but also inducement free. তৃণমূল বরাবরই অভিযোগ করে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগায় মোদীর সরকার। এবার ইডি নির্বাচনে নামতেই ইতিমধ্যে এ বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তারা। সেখানে তৃণমূল লিখেছে, নির্বাচনের সময় যেভাবে বিরোধী নেতাদের উপর বিশেষভাবে ফোকাস করে কেন্দ্রীয় এজেন্সি, এতে কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে ঘোরতর প্রশ্ন উঠে যায়। জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটিতে ইডির ভূমিকা কি? যে জিনিসগুলো ধরার তারা মনে করলে তাদের হাতে ক্ষমতা রয়েছে, সেখানে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সি লাইক ইডি তাদের ব্যবহার করা, এটা বৃহত্তর কোনো পরিকল্পনা, বৃহত্তর কোনো ষড়যন্ত্র মাথায় না থাকলে এটা হয় না। বেনজির প্রশাসনিক ব্যবস্থায় বেনজির সিদ্ধান্ত, অবাধ, ভয়মুক্ত, রক্তপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচন মানুষকে উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন চেষ্টা করছে ব্যবস্থাকে আরো কঠিন করতে, তাদের কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। এবার লোকসভা ভোটে আর্থিক লেনদেনে নজরদারি ও স্বচ্ছতা বাড়াতে একটি বিশেষ পোর্টালও চালু করছে জাতীয় নির্বাচন কমিশন, যার নাম দেওয়া হয়েছে ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম। নিউজ 18 বাংলা। ঠাকুর বাড়ির ভেতরে কোন্দল তো ছিলই, এবার আরেকবার কোন্দল দেখি। মমতাওয়ালা ঠাকুর, তিনি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন যে মতুয়াদের নিয়ে নাকি দুর্নীতি করেছেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আর শান্তনু ঠাকুরের অনুগামীর অভিযোগ যে মমতাওয়ালা ঠাকুর দুর্নীতি করেই মতুয়া মহাসংঘের প্রধান হয়েছে। অল ইন্ডিয়া মতো মহাসংঘের নামে যে রেজিস্ট্রেশন নাম্বার আমার, সেই মতো মহাসংঘে অ্যাকাউন্ট খুলে 1,94,94,500 টাকা সেখানে জমা করেছে। আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত করে সেটাকে সঠিক যে জিনিস আজকে মানুষের কাছে যেন তুলে ধরে, এটাই আমার আবেদন। ভারতের প্রধানমন্ত্রী যদি ওনার সততা থাকে তাহলে এই তদন্তটা করবে। মাতৃসেনা নামে সংগঠন করে প্রচুর জমি কিনেছে ঠাকুরবাড়ির পাশে, এমসের বিভিন্ন লোকের চাকরি দেওয়ার জন্য সেই টাকা তোলাবাজি করে পোর্ট, যার যে স্টেট মিনিস্টার কোম্পানিকে লিজ দিয়ে যে টাকা পেয়েছে, আমার মনে হয় এই টাকাটা ওখানে রেখেছে।
হরিগুরুচাঁদ ঠাকুরের উত্তরসূরি কপিল কৃষ্ণ ঠাকুরের অস্বাভাবিক মৃত্যু, বড় মাকে যারা সেবা শুশ্রূষা করতেন তাদেরকে সরিয়ে দিয়ে বড় মার প্রতি যে অত্যাচার, যার কারণে বড় মাও অকালে চলে গেছেন, এবং রাজ্য সরকারের কাছে সিআইডি দাবি করেছিলাম সেগুলো করেনি। ভারত সরকারের কাছে দাবি করছি যে ভারত সরকারের পক্ষ থেকে সিবিআই, ইডি দেখুক মমতা ঠাকুর তিনি বড় মার সই জাল করে নিজের নামে সম্পত্তি করে নেওয়ার সমস্ত প্রক্রিয়া চালু করেছেন এবং সেটা ফাঁসও হয়ে গেছে। এরও সিবিআই তদন্ত চাই। উনি বাবা শান্তনু ঠাকুরকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এই আমার বাংলায় গোটা আধ ঘন্টার মধ্যে আপনাদের সমস্যার কথা তুলে ধরি, গরিব মানুষদের কথা তুলে ধরবো আজকে। দেখুন, এক সবজি বিক্রেতার কথা, তরুণ না, আমি তো এরকম কোনো খবর বলিনি, সবজি বিক্রেতা বলেছি। পিসিআর ঠিক আছে, মানে তৃণমূল উপপ্রধান সবজি বিক্রি করছেন চন্দ্রকোনায়। হ্যাঁ, এটাই খবর। তৃণমূলের প্রধান তাদের পেল্লায় বাড়ি দেখি, গাড়ি দেখি, দাপট দেখি, কিন্তু ইনি সবজি বিক্রি করছেন। সকালবেলা রোজ এসে সবজি বিক্রি করেন, তারপরে পঞ্চায়েত অফিসে যান। আরেক প্রধানকে দেখাবো, দেখুন তার বাড়ি দেখুন, এই দেখুন পিঙ্কি দোলই তৃণমূল প্রধান। এদের দেখেও শেখা উচিত। তিনি শুধু একটা আবাসের ঘর চান, আর এখনো পর্যন্ত কোনো দাবি দাওয়া নেই বড়সড়। ভাঙাচোরা মাটির ঘরেই দিন যাপন করেন। প্রধান উপপ্রধানকে দেখালাম, আবাসের জন্য কি বলছেন দেখুন। যেটা নেব না সেটা আমি কখনোই বলবো না। যতদিন আমি আছি বেঁচে ততদিনই থাকবো। আমি এইটাই চাইবো যে আমার একটু বাড়িটা যেমন দেখে এসে একটু যদি বাড়িটা যদি দেয় একটু ভালো হয়। এত কষ্ট হয় না, কি বলবো, কিছু বলা যাবে না। বৃষ্টি যেমন ওই জল থেকে সব করে আসে, অনেক কষ্ট থাকে। আমি সেই ওভার নিয়ে আমি থাকতে চাই, পরিষ্কার কথা। আমি সৎ হয়ে থাকতে চাই, আমি কারণ নিয়ে দয়া করে আমি বাঁচতে চাই। আর উপপ্রধান তিনিও বলছেন যে সৎভাবে বাঁচতে চাই। দেখুন, এরকম পরিস্থিতিতে আমার নেই। আগে মানে খুব বেকার, আমি পড়াশোনা করেছি বিয়ে পর্যন্ত, বিয়ে করে কোনো চাকরি বাড়ি পাইনি। আমি চাকরি না পাওয়ার ফলে আগে অনেক মুনিশ খেটেছি, এখন এবারে আর সেটাও পাচ্ছি না। কী করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি সেদিকে নয়। আমি সৎভাবে কাজ করতে চাই। আমি মনে করি যে আমার যেটা কর্ম আমি সেটাকে আমার জীবিকা হিসেবে মেনে নিই এবং মানুষের কাজ করতে এসেছি। দেখুন, এর আগে এরকম বেশ কয়েকজন সৎ প্রধান উপপ্রধানকে আমরা দেখিয়েছি, কিন্তু তখন বিরোধী দলও প্রশংসা করেছিল। কিন্তু এখন কি লোকসভা নির্বাচন এসে গেছে বলে এখন এদের সততাকেও স্বীকৃতি দেওয়া যাবে না? বিজেপি বলছে যে তৃণমূলে থেকে আদর্শবান হওয়া সম্ভব নয়। কেন? দেখুন কি বলছেন। ওনাকে একটা কথাই বলবো, ঠিক আছে, যদি আপনাদের সততা এবং আদর্শকে বাঁচিয়ে রাখতে চান তাহলে অন্তত এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে না থেকে আপনারা আপনাদের আদর্শকে সঠিকভাবে পরিচালনা করুন, যদিও তৃণমূলে থেকে আদর্শ বাঁচানো সম্ভব নয়। আর সিপিআইএম এর দাবি, এই উপপ্রধান নাকি সিপিআইএম ছিলেন, তাই গন্ধ এখনো যায়নি। গন্ধ গেলেই নাকি একেবারে শাহজাহানের মতো হয়ে যাবে। যে উপপ্রধান এখন ওখানে আছেন সিপিআইএম থেকে ধার করা ছেলে, আর সিপিআইএমে ধার করা ছেলেকে জোর করে চাপ দিয়ে তুলে নিয়ে গিয়ে উপপ্রধান বানিয়েছে। যতদিন তার গা থেকে সিপিআইএমের গন্ধ না কাটছে ততদিন সে এই পথে থাকবে। তারপর থেকে সে তার গায়ে সিপিআইএমের গন্ধ কেটে গেলে সে ওদের দিকে যখন মিশবে তারপরে কিছুদিন পরে ওই শাহজাহানদের মতনই হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আবার বলছি, লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে বলেই কি সততাকেও আপনারা স্বীকৃতি দিতে রাজি হচ্ছেন না? এই তো একজন দুজন, আরো অনেকে রয়েছেন নিশ্চয়ই, আমরাই দেখাই তাদেরকে। তৃণমূল বলছে এটাই নজির। এটা একটা নজির যে তৃণমূল কংগ্রেস দল যে মানুষের পাশে থেকে কাজ করে এবং গরিব মানুষকে আগে যে সমস্ত মানুষ প্রাপক তাদেরকে দিয়ে তারপরে আমরা চিন্তা ভাবনা করব, আগামী দিন প্রধানের কথা ভাববো।